প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেট 4 প্রশ্নপত্রটি আমরা আলোচনা করব। এইখানে পূর্ণ মার্ক হচ্ছে 25 সেকেন্ড সামেটিভের ক্ষেত্রে। তো তোমাদের পরিবেশ নিয়ে আজকে আলোচনা করছি সেট 4 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে। প্রথমেই যে প্রশ্নটি এখানে রয়েছে দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। কোনটির ক্ষেত্রে পদার্থটির কঠিন রূপ ওর তরলে ভেসে থাকে? কঠিন রূপে তরলে ভেসে থাকবে তা হচ্ছে বরফ, অর্থাৎ এই অপশানটি এখানে কারেক্ট হয়ে যাবে। এরপর আসছি, জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়াটি ঘটে সেটি কি? সেটি হবে তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ এখানে ডি অপশানটি কারেক্ট হয়ে যাবে এবং আমরা ডি অপশানটিকে কারেক্ট করে দেব। পরবর্তী প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা যায়। এখানে সঠিক উত্তর হবে আয়রন, অর্থাৎ এ অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। এরপর আসছি শূন্যস্থান পূরণ করো। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে দেওয়া আছে। জলকে তড়িৎ বিশ্লেষণ করতে হলে জলের ড্যাশ সংখ্যা বাড়াতে হবে, অণুর সংখ্যা বাড়াতে হবে। তারপর আসছি, 50 কিমি উপরে আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে প্রায় ড্যাশ বিভব পার্থক্য আছে। এটা হয়ে যাবে তোমাদের 4 লক্ষ। ঠিক আছে, 4 লক্ষ ভোল্ট। এরপর আসছি দেখো, বরফ ও নুন নির্দিষ্ট ভরের অনুপাতে মিশিয়ে ড্যাশ তৈরি করা হয়, হিম মিশ্রণ তৈরি করা হয়। তো এখানে বরফ থাকবে 3 ভাগ এবং নুন থাকবে, অর্থাৎ খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড থাকবে 1 ভাগ। ডাইইথাইল ইথার এর স্ফুটনাঙ্ক কত? ডাইইথাইল ইথারের স্ফুটনাঙ্ক হবে 34.6 ডিগ্রি সেলসিয়াস। তারপরে 5-এর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় বেগ বাড়ায় তাদের কি বলে? তাদের বলা হয় অনুঘটক। এরপরে দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণ বিজারণের উদাহরণসহ সংজ্ঞা দাও। তো এখানে জারণ প্রথমে, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা হ্রাস পেলে তাকে আমরা ওই পরমাণুটি বা আয়নটি জারিত হয়েছে বলে বলবো। বিজারণটা কি? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলা হয়। অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেলে বলা যায় পরমাণুটি বা আয়নটি বিজারিত হয়েছে। তো একটি উদাহরণ আমরা নিয়ে নিচ্ছি, জিঙ্ক তার সাথে কপার সালফেট নিয়ে যদি, তাহলে এদের আয়নীয় ফর্মটা কি হবে? জিঙ্ক প্লাস কপার 2+, সেইখান থেকে জিঙ্ক Zn2+ এবং কপার। তো এই বিক্রিয়ায় জিঙ্ক ইলেকট্রন হারিয়ে জিঙ্ক আয়ন Zn2+ পরিণত হয়েছে, অর্থাৎ এখানে জারণ ঘটেছে। আর কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে যে কপারের ধাতুতে তোমার প্রতিস্থাপিত হয়েছে বা অধক্ষিপ্ত হয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে বলে দেব বিজারণ। তারপরে দেখো, 100 গ্রাম ভরের তামার গোলকের তাপমাত্রা 40 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা কত? তামার আপেক্ষিক তাপ দেওয়া আছে সিজিএস পদ্ধতিতে। তো এই ক্ষেত্রে আমরা যে কিউ সমান MC তোমার ডেল টি, অর্থাৎ আমরা এটাকে লিখে এভাবে করতে পারি, কিউ সমান এম বলতে ভর, সি বলতে আপেক্ষিক তাপ, আর উষ্ণতার যে পার্থক্য সেটাকে ডেল টি বলছি। ঠিক আছে, তাহলে এখানে এম সমান দেওয়া আছে 100 এবং সি সমান আপেক্ষিক তাপ তোমার এর ক্ষেত্রে তামার ক্ষেত্রে এখানে দেওয়া আছে সিজিএস পদ্ধতিতে 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি, এবং ডেল টি এখানে দেওয়া আছে 40 ডিগ্রি। তাহলে কিউ সমান আমরা অবশ্যই করতে পারবো। তো কিউ সমান হয়ে যাবে 100 গ্রাম ইন্টু 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি ইন্টু যে 40 ডিগ্রি সি, সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 360 ক্যালোরি, অর্থাৎ তাপের পরিমাণ হবে 360 ক্যালোরি।
শীতকালে উলের জামা কাপড় খোলার সময় গায়ের লোমগুলি সোজা হয়ে ওঠে এবং ক্ষীণ চিড়চিড় শব্দ করে, এর কারণটা কি? শীতকালে উলের জামা কাপড় যখন আমরা খুলি তখন চিড়চিড় শব্দ হয় বা গায়ের লোম সোজা হয়ে যায়, এর মূল কারণ হচ্ছে স্থির তড়িৎ। ঠিক আছে, তো শুষ্ক শীতল যে আবহাওয়ায় উল এবং শীতের যে শরীরের মধ্যে যে ঘর্ষণ হয়, ঘর্ষণের ফলে ইলেকট্রনের স্থানান্তর ঘটে এবং যা একটি স্থির তড়িৎ চার্জের তৈরি করে এবং এই চার্জ হঠাৎ নিঃসরণে একটি ছোট স্পার্ক বা চিড়চিড় শব্দ এটা হয়ে থাকে এবং চার্জ গায়ের লোমগুলোকে সোজা করে দেয়। স্থির তড়িতের জন্য হয় এটা। তারপর দেখো, ঝালাইয়ের সময় তাপ ও আলো শক্তি আসে কোথা থেকে? রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করতে বলেছে। ঝালাইয়ের সময় তাপ এবং আলোক শক্তি আসে রাসায়নিক বিক্রিয়া থেকে। ঝালাই করার জন্য অ্যাসিটিলিন C2H2 এবং অক্সিজেন O2 যে ব্যবহার করা হয় এবং তাদের মধ্যে বিক্রিয়ায় প্রচুর পরিমাণ তাপ এবং আলো উৎপন্ন হয়। অ্যাসিটিলিন তার সাথে অক্সিজেনের বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড এবং জল আর হচ্ছে তোমার তাপ উৎপন্ন হবে। জলটা কিন্তু লিকুইড ফর্মে থাকে না, এটা বাষ্পীয় হয়ে যায়। এই বিক্রিয়ার ফলে প্রচুর তাপ উৎপন্ন হয় যা ধাতুকে যে গলানোর জন্য ব্যবহৃত হয়। এছাড়াও উচ্চ তাপমাত্রার কারণে আলোক শক্তি উৎপন্ন হয়। এরপর লাইফ সায়েন্স দেখে নেব। কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হবে ভিব্রিও কলেরি। আগাছানাশক রাসায়নিক পদার্থ গ্লাইফোসেট বা 2,4-D। পশ্চিমবঙ্গে ড্যাশ মাসে আম গাছে মুকুল আসে, তা হবে ফেব্রুয়ারি মার্চ মাসে মুকুল আসে। উদ্যান বিজ্ঞানে ড্যাশ চাষ করা হয়। উদ্যান বিজ্ঞানে ফুল ফল সবজি চাষ করা হয়। ডটসের মাধ্যমে ড্যাশ রোগ সারানো হয়, যক্ষা রোগ সারানো হয়। এরপর 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে, চায়ের 5টি গুণাগুণ লিখো। তো প্রথমত হচ্ছে চা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা দেহের ক্ষতিকর ফ্রি রেডিকেলের বিরুদ্ধে কাজ করে। দ্বিতীয়ত চা ক্যাফেইন প্রদান করে এবং যা মানসিক সতেজতা এবং শক্তি বৃদ্ধি করে। তারপর সবুজ চা বিপাক বৃদ্ধি করতে সাহায্য করে এবং ওজন কমাতে সহায়তা করে। তাছাড়াও রয়েছে চা হৃদযন্ত্রের জন্য উপকারী হতে পারে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। চা হজমের সহায়ক এবং গ্যাস্ট্রিক সমস্যার উপশম ঘটায়। মৌমাছিরা কিভাবে বেড়ে ওঠে? মৌমাছিরা যে ডিম থেকে লার্ভা, তারপর পিউপা, তারপর অবশেষে প্রাপ্তবয়স্ক মৌমাছিতে পরিণত হয়। মধুচক্রের প্রতিটি মৌমাছি বিশেষ ভূমিকা পালন করে। যেমন রানী মৌমাছি কেবলমাত্র ডিম পাড়ে, কর্মী মৌমাছি খাবার সংগ্রহ করে এবং ড্রোন মৌমাছি রানী মৌমাছিকে নিষিক্ত করে। এরপর আসছে দেখো, কার্প কি? তো কার্প হলো একটি জনপ্রিয় মিঠা পানির মাছ যা পুকুরে এবং জলাশয়ে চাষ করা হয়। এটি দ্রুত বৃদ্ধি পায় এবং খাদ্য হিসেবে উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন হয়। এইগুলোকে কার্প বলা হয়। যেমন বিভিন্ন রকমের কার্প আছে, বিদেশি কার্প, দেশি কার্প। ঠিক আছে, মূলত আমরা মাছগুলোকে, যে সমস্ত মাছ যেমন সিলভার কার্প, আর যে সমস্ত মাছগুলোকে আমরা মিষ্টি জল বা পুকুরে জলাশয়ে চাষ করে আমাদের খাদ্য হিসেবে গ্রহণ করি। এরপর আছে এনপিকে কি? এনপিকে একটি সার যেখানে নাইট্রোজেন, এন বলতে নাইট্রোজেন, পি বলতে ফসফরাস, যে কে বলতে পটাশিয়াম সমৃদ্ধ যে সম্মিলিত থাকে। এই 3টি উপাদানের যে ফসলের বৃদ্ধির জন্য অপরিহার্য, ঠিক আছে, সার হিসেবে ব্যবহৃত হয়। ফসলের উৎপাদন করতে কৃষককে কি কি কৃষিকাজ করতে হয়? তো সেই ধাপগুলো আমরা একটা একটা দেখে নেব। প্রথম ধাপ হচ্ছে জমি প্রস্তুত করা, মাটি চাষ ও মই দেওয়া, বীজ বা চারা রোপণ করা, সেচ প্রদান করা, আগাছা পরিষ্কার করা, সার প্রয়োগ করা, রোগ এবং পোকামাকড় নিয়ন্ত্রণ করা এবং ফসল ফলানো এবং তারপরে হচ্ছে ফসল সংগ্রহ করা। তো এই ছিল তোমাদের আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, সাবস্ক্রাইব করে নেবে। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।